পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি লগারিদমের যে চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম, ওই অধ্যায়টির সূচক সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সূচক সম্পর্কে আলোচনা করতে চাই, প্রথমে আমাকে ভিত্তি, শুক্তি এবং সূচক চিনতে হবে। চলো আমরা ভিত্তি, শুক্তি এবং সূচক সম্পর্কে ধারণা নিই। ধরলাম আমি যদি a⁴x লিখি, তো এখানে নিচের যে এ অংশটুকু, এটিকে আমরা ভিত্তি বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, এর উপরে যে পাওয়ারটি, এটিকে আমরা কি বলে থাকি? শুক্তি বলে থাকি। আর শুক্তিকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, ওই সংখ্যাকে ওই শুক্তির সূচক বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এরকম একটি উদাহরণ লিখি a², তো এখানে এ হচ্ছে ভিত্তি আর 2 হচ্ছে শুক্তি। আর এই শুক্তিকে আমি 2 দিয়ে একটি সংখ্যা আকারে প্রকাশ করেছি, ওই সংখ্যাটিকে ওই শুক্তির সূচক বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উদাহরণটির মাধ্যমে কোনটিকে ভিত্তি, কোনটিকে শুক্তি এবং কোনটিকে সূচক বলা হয় এ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। আমরা শুক্তিকে এভাবেও লিখতে পারি, আমি যদি একই সংখ্যা বারবার গুণ করি, অর্থাৎ p × p × p, একই সংখ্যা বারবার গুণ করার পর ওই সংখ্যাটি যতবার হবে, অর্থাৎ এখানে কয়বার হচ্ছে p, 3 বার, এখানে p³ লিখেছি। আর এই যে সংখ্যা, এই সংখ্যাটি হচ্ছে শুক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, শাব্দিক অর্থে আমি শুক্তি এবং সূচক একই বুঝি। তো আমরা যদি কোনো কিছুর উপরে 2⁵ বলি, তো এটিকে আমি শাব্দিক অর্থে কি শুক্তিও বলতে পারি, আবার কি সূচকও বলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিত্তি, শুক্তি এবং সূচক সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নিলাম। এখন আমরা এই সূচকের অর্থাৎ 4.1-এর সূচকের অঙ্কগুলো করতে হলে যে নিয়মগুলো প্রয়োজন, আমরা ওই নিয়মগুলো নিয়ে এখন আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে এই নিয়মগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমরা যদি নিয়মগুলো ভালো করে পারো, তাহলে অঙ্কগুলো তোমরা ইজিলিভাবে করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সূচকের নিয়ম সম্পর্কে এখন আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচকের যে নিয়মগুলো আছে, এখন ওই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি নিয়ম নম্বর 1 নিয়ে আলোচনা করছি। 1 নম্বর নিয়মটি হচ্ছে, যদি a⁴m × a⁴n থাকে, অর্থাৎ আমার দুটি ভিত্তি যদি একই থাকে, তাহলে আমি এই দুটি ভিত্তির পরিবর্তে একটি ভিত্তি নিব, অর্থাৎ একটি a নিব। এবং গুণের ক্ষেত্রে পাওয়ার দুটি যোগ হবে, অর্থাৎ এখানে কি m, অর্থাৎ প্রথম যে পাওয়ারটি ওইটি ঠিক রাখবো, গুণের পরিবর্তে এখানে কি দিব? যোগ দিয়ে দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার যদি a⁴m × a⁴n থাকে, তাহলে আমি দুটি ভিত্তির পরিবর্তে একটি ভিত্তি নিব। পরে আমি প্রথম পাওয়ারটির জায়গায় লিখব, গুণের পরিবর্তে যোগ, পরে দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব। চলো আমরা এটি একটি উদাহরণের মাধ্যমে আরেকটু স্পষ্ট হই। যদি এখানে 2⁴ × 2³ থাকে, তাহলে আমি দুটি ভিত্তি, অর্থাৎ 2 দুটি ভিত্তি 1, এজন্য একটি ভিত্তি নিব এবং প্রথম পাওয়ার যা আছে তাই লিখব, গুণের পরিবর্তে কী চিহ্ন দিব? যোগ, পরে দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব। অর্থাৎ আমি 2 ভিত্তির জায়গায় 2 ভিত্তি লিখব। 4 আর 3 যদি যোগ করি, আমরা পাচ্ছি কত? 7। তো শিক্ষার্থী বন্ধুরা, 2⁻7, অর্থাৎ 2 যদি 60টি গুণ করি, আমরা পাবো 128। তাহলে এটি হবে এটির অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটিকে আবার আমি বিপরীতভাবে লিখতে পারবো, অর্থাৎ যদি a⁴m + n থাকে, অর্থাৎ এর উপরে পাওয়ার যদি m + n, অর্থাৎ এই অংশটুকু যদি এখন প্রথম থাকে, তাহলে আমি কি করব? প্রথম এ ভিত্তির সাথে m যা আছে, অর্থাৎ প্রথম পাওয়ার যা আছে ওইটি লিখব। লেখার পর যুগের পরিবর্তে কি দিব? গুণ। আবার এ ভিত্তির সাথে দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব।
চলো আমরা এটি উদাহরণের মাধ্যমে আরেকটু স্পষ্ট হই। যদি 2⁴ প্লাস 3 থাকে তাহলে আমি ফার্স্টে 2 এর সাথে পাওয়ার 4 লিখব, আর এখানে যোগ থাকার কারণে আমি ইনটু চিহ্ন দেব, আবার 2 এর সাথে দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব। তো এটি হচ্ছে 1 নং সূত্রের ব্যাখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নং সূত্রের পর এখন 2 নং সূত্রটি নিয়ে কাজ করব। চলো আমরা 2 নং সূত্রটি লিখি। 2 নং সূত্রটি হচ্ছে a⁴m ভাগ a⁴n, অর্থাৎ এটি এরকমভাবেও থাকতে পারে a⁴m ভাগ a⁴n, অর্থাৎ এই জায়গায় যে অংশটুকু এবং এই জায়গায় যে অংশটুকু একই কথা, এক মানে এভাবেও থাকতে পারে আবার এভাবেও থাকতে পারে। তো যদি এরকম আকারে থাকে তাহলে নিয়ম কি, আমি দুটি বৃত্তি থেকে, অর্থাৎ দুটি বৃত্তি হলো এ, এখান থেকে একটি এ কমন নিব। এখানে দুটি বৃত্তি এ আছে অথবা এখানে দুটি বৃত্তি এ আছে, ওই দুটি বৃত্তি থেকে একটি বৃত্তি কমন নিব। নেওয়ার পর প্রথম যে পাওয়ারটি অর্থাৎ এম পাওয়ারটি ঠিক রাখবো। যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমাকে বিয়োগ দিয়ে দ্বিতীয় পাওয়ারটি লিখতে হবে। ভাগের পরিবর্তে মাইনাস, পরে কি দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখলাম। তো যদি আমি এটি কল্পনা করি তাহলে দুটি এ থেকে একটি এ কমন নিলাম, উপরে যে পাওয়ারটি এম ওইটি ঠিক রাখলাম। এই চিহ্নটির নাম হচ্ছে ভাগ। যদি এই চিহ্নটি থাকে তাহলে আমি ভাগ মনে করব, তো ভাগের পরিবর্তে বিয়োগ, আর নিচের যে পাওয়ারটি ওইটি কি বিয়োগ দেওয়ার পর লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি আমি একটি উদাহরণের মাধ্যমে আরেকটু স্পষ্ট করছি। যদি এখানে এরকম থাকে 4³ ভাগ 4 স্কোয়ার, তাহলে আমি এটিকে কিভাবে লিখব? দুটি 4 থেকে একটি 4 কমন নিব, প্রথম যে পাওয়ারটি ওইটি লিখব, ভাগের পরিবর্তে বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি 3 থেকে 2 মাইনাস করি, এখানে পাচ্ছি কত 1, আর সূচক 1 না লিখলেও চলে। তো আমি ইচ্ছা করলে এখানে 1 না লিখে শুধু 4ও লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটিকে আমি আবার উল্টোভাবেও লিখতে পারি। যদি আমি এটি উল্টোভাবে লিখি তাহলে এই অংশটুকু প্রথমই হবে, অর্থাৎ a⁴m - n। যদি এরকম আকারে থাকে তাহলে আমি এর সাথে প্রথম যে পাওয়ারটি ওইটি লিখব, আর এখানে মাইনাস থাকার কারণে আমরা ভাগ চিহ্ন দিব এভাবে। পরে আবার এর সাথে দ্বিতীয় যে পাওয়ারটি ওইটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটিকে এভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? মাইনাস মানে হচ্ছে ভাগ, তো আমি ফার্স্টে বাই চিহ্নটি দিব এভাবে। আবার বলছি, মাইনাস মানে ভাগ, এর জন্য আমি আগে বাই চিহ্নটি দিব। দেওয়ার পর প্রথম যে ভিত্তি আছে ভিত্তির সাথে প্রথম পাওয়ারটি লিখব, অর্থাৎ a⁴m লিখব। লেখার পর মাইনাসের পরিবর্তে ভাগ টানটি দিলাম, আবার এর সাথে দ্বিতীয় যে পাওয়ারটি a⁴n দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রটি স্পষ্টতার জন্য আমি আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি। যদি 2⁶ - 4 থাকে তাহলে আমি এটিকে কীভাবে লিখতে পারবো? 2⁶ প্রথম বৃত্তির সাথে 6 লিখলাম, মাইনাস থাকার কারণে এখানে ভাগ চিহ্ন দিব, আবার 2 এর সাথে আমি কি দিব? 2⁴। অথবা এটিকে এভাবেও লিখতে পারবো, আমি 2⁴ এ মাইনাস থাকার কারণে বাই টান দিলাম, দেওয়ার পর 2⁶, আর এ মাইনাসের কারণে বাই টানটি দিলাম, পরে কি 2-র সাথে আবার কি দিব? 4 দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে 2 নং সূত্রের ব্যাখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নং সূত্রটি নিয়ে আলোচনার পর এখন 3 নং সূত্রটি নিয়ে আলোচনা করব। তো 3 নং সূত্রটি হচ্ছে, 3 নং নিয়মটি হচ্ছে এরকম: যদি a⁴n থাকে, যদি a এবং b দুটি বৃত্তির উপরে যদি পাওয়ার একটি থাকে তাহলে ওই পাওয়ারটিকে দুটি বৃত্তির উপরে নামিয়ে দিতে হবে। তো আমার এখানে বৃত্তি কয়টি? 1 আর 1 2। তো টোটাল আমার বৃত্তি কয়টি? এখানে 2টি। আর পাওয়ার কয়টি? 1টি। তো আমার এটির নিয়ম কি? প্রথম বৃত্তির সাথে প্রথম পাওয়ারটি দিব, অর্থাৎ a⁴n, আবার b এর সাথে আবার ওই পাওয়ারটি দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি উদাহরণের মাধ্যমে আরেকটু স্পষ্ট করছি। যদি 2⁴
2 ইন্টু 4 টু দি পাওয়ার m থাকে, তাহলে আমি এটিকে কীভাবে লিখব? 2 এর সাথে ফার্স্টে m লিখব, পরে ইন্টু স্থলে ইন্টু আবার 4 এর সাথে m লিখব। অর্থাৎ বৃত্তি যদি দুটি থাকে এবং পাওয়ার যদি একটি থাকে, তো আমার প্রথম বৃত্তির সাথে পাওয়ারটি লিখব, আবার ইন্টু দিয়ে দ্বিতীয় বৃত্তির সাথে আবার পাওয়ারটি লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নং সূত্রের পর আমি এখন 4 নং যে সূত্রটি ওইটি নিয়ে আলোচনা করছি। 4 নং সূত্রটি হচ্ছে এরকম, a টু দি পাওয়ার a বাই b টু দি পাওয়ার m, a বাই b টু দি পাওয়ার m। এভাবে যদি দুটি ভিত্তির উপর যদি পাওয়ার একটি থাকে, তাহলে আমি ফার্স্টে এর সাথে m দিব, এর সাথে m, পরে বাইয়ের জায়গায় বাই, আবার b এর সাথে n দিব, m দিব, b এর সাথে m। কি বললাম? এর সাথে ফার্স্টে পাওয়ার m দিব, পরে বাইয়ের জায়গায় বাই, আবার b এর সাথে পাওয়ার m দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটি আমি একটু উদাহরণের মাধ্যমে আরেকটু স্পষ্ট করছি। যদি এরকম থাকে a বাই b টু দি পাওয়ার হোল স্কোয়ার থাকলো, তাহলে আমি ফার্স্টে এর সাথে আমি 2 দিব, a স্কোয়ার, আবার b এর সাথে 2 দিব, b স্কোয়ার। তো এটি হচ্ছে 3 এবং 4 নং সূত্রের ব্যাখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, 4 নং নিয়মের পর এখন আমরা 5 নং যে নিয়মটি ওইটি নিয়ে আলোচনা করব। 5 নং নিয়মটি হচ্ছে, কোনো কিছুর উপরে যদি 0 থাকে ওইটির মান 1 হবে। অর্থাৎ কোনো কিছু উপরে যদি 0 থাকে এটি কী হবে? 1 হবে। কোনো সংখ্যার উপর যদি 0 থাকে এটিও কি 1 হবে। অর্থাৎ নিয়মটি এরকম, যদি থাকে a টু দি পাওয়ার 0 সংখ্যা হবে 1, e টু দি পাওয়ার 0 1, কুড়িম টু দি পাওয়ার 0 কত হবে? 1। আর সংখ্যার উপরে যদি 0 থাকে ওইটিও 1 হবে। অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 1, 5 টু দি পাওয়ার 0 1, সাইন টু দি পাওয়ার 0, সাইন থিটা টু দি পাওয়ার 0 ওইটিও কি 1 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে ওইটি 1 হবে, কিন্তু 0-র উপরে যদি পাওয়ার 0 থাকে ওইটি হবে 0। একমাত্র এই পয়েন্টটি খেয়াল রাখবে, 0-র উপরে যদি 0 থাকে ওইটি 0 হবে, আর 0 ব্যতীত যা কিছু থাকে ওইগুলির উপর যদি 0 থাকে ওইটি 1 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে 5 নং সূত্রের। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 নং নিয়মটির পর এখন 6 নং নিয়মটি নিয়ে আলোচনা করব। তো 6 নং নিয়মটি হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m ইকুয়াল যদি a টু দি পাওয়ার n থাকে, অর্থাৎ দুটি বৃত্তি যদি একই থাকে এবং মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে আমি উভয় পক্ষ থেকে বৃত্তি দুটি ভ্যানিশ করে দেব। ভ্যানিশ করে আমি কি লিখব? m ইকুয়াল n। তাহলে এটি হচ্ছে এটির সমাধান। ধরো 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 টু দি পাওয়ার 5 আছে। তো আমি এক্ষেত্রে বৃত্তি দুটি একই থাকার কারণে আমি উভয় পক্ষ থেকে বৃত্তি দুটি ভ্যানিশ করে দিব। তাহলে x ইকুয়াল পাবো কি 5। এটি হচ্ছে আমার এই অঙ্কের নিয়ম। তো আবার এরকম হতে পারে, যদি পাওয়ার দুটি একই থাকে কিন্তু ভিত্তি যদি ভিন্ন থাকে, যেমন যদি আমি এখানে a টু দি পাওয়ার 5 ইকুয়াল b টু দি পাওয়ার 5 লিখি, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে কি 5 5 এ দুটি পাওয়ার 1। তো আমি উভয় পক্ষ থেকে 5 এবং 5 ভ্যানিশ করে দিব, আর এখানে লিখব a ইকুয়াল b। তাহলে এটি হচ্ছে 6 নংয়ের যে নিয়ম ওই নিয়মটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নং যে নিয়মটি আছে ওইটির পর এখন 7 নং যে নিয়মটি ওইটি নিয়ে আলোচনা করব। 7 নং নিয়মটি হচ্ছে, যদি কোনো সংখ্যার উপরে রুট থাকে, অর্থাৎ এর উপরে যদি রুট থাকে, তাহলে আমরা এটি কিভাবে করব? এর রুটের ভিতরে যে সংখ্যাটি ওইটি ঠিক থাকবে, আর এই রুটের পরিবর্তে আমরা কি লিখব? হাফ লিখব। তো আমি এটি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছি। যদি 5-এর উপরে রুট থাকে, তাহলে এই 5-এর স্থলে 5 লিখব, রুটের পরিবর্তে আমি কি লিখব? হাফ। যদি 3 উপরে রুট থাকে, তাহলে আমরা এই 3-র স্থলে 3 লিখব, আর রুটের পরিবর্তে হাফ লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি a টু দি পাওয়ার n রুট থাকে, তো এখানে আমরা কিভাবে করব? রুটের ভিতরের যে সংখ্যাটি ওইটি ঠিক থাকবে, আর n রুটের পরিবর্তে 1/n লিখব। আর যদি এটি এরকম হয় 3√5, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুটের ভিতরে 5-এর স্থলে 5 লিখব, আর 3 রুটের পরিবর্তে 1/3 লিখব। আর যদি এটি এরকম হয়
10√r, তাহলে আমি এই r এর স্থলে r লিখব আর এই 10 রুটের স্থলে 1/10 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো যদি এরকম থাকে a⁴n m রুট, যদি এরকম থাকে তাহলে আমরা কিভাবে করব, রুটের ভিতরে যে অংশটুকু ওইটি ঠিক রাখবো, অর্থাৎ a⁴n ঠিক রাখবো আর m রুটের পরিবর্তে লিখবো কি 1/m। তো শিক্ষার্থী বন্ধুরা, এর স্থলে a, এই n এর নিচে মনে মনে 1 আছে, তো nটি হচ্ছে উপরের 1 এর সাথে গুণ হবে, গুণ হলে n এর স্থলে n আর নিচের 1 আর m যদি গুণ করি আমরা লিখব কি m। এটি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছি। যদি এখানে 3√5³ থাকে তাহলে আমি রুটের ভিতরের অংশটুকু যেটি এটি ঠিক রাখবো আর এখানে 3 রুটের পরিবর্তে কি লিখবো 1/3। তো শিক্ষার্থী বন্ধুরা, 5 এর স্থলে 5, এই 4 এর নিচে মনে মনে 1 আছে, তো আমার এই উপরের সংখ্যা যদি 1 এর সাথে গুণ করি তাহলে আমার কি হচ্ছে 4 ওকে 4, আর 1 যদি 3 এর সাথে গুণ করি 3 ওকে 3, তাহলে এটি হচ্ছে আমার 7 নং যে নিয়ম ওইটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি পয়েন্ট খেয়াল রাখবে, যদি 0-র উপরে এরকম থাকে 0√5 থাকে তাহলে কি হবে, তো 0-র স্থলে 0 আর √5 এর স্থলে 1/5, তো এটি 0-র উপরে যদি পাওয়ার যাই থাকুক না কেন ওইটি কী হবে 0 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে সূচকের অর্থাৎ লগারিদমের 4.1-এর 1 থেকে 7 পর্যন্ত সূত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা এই সূত্রগুলো মনোযোগ সহকারে না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমরা যদি এই সূত্রগুলো দেখো তাহলে 4.1-এর যে অঙ্কগুলো আছে ওইগুলো তোমরা সহজভাবে করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূচকের নিয়মগুলোর পর এখন 4.1-এর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা 4.1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করি।